প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে এসে যুক্ত হবেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। শরীফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা আজকে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করব। শরীফ ভাই, আপনার কাছেই যাচ্ছি। সেটি হচ্ছে যে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুম খুনের শিকার পরিবারদের সাথে মতবিনিময় করেছেন এবং তিনি সেখানে গুম খুনের শিকার পরিবারকে পুনর্বাসন ও ন্যায় বিচারের নিশ্চিত আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। তো এই যে গুপ্ত এবং সুপ্ত, এটা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথমত, আজকের যে আয়োজনটা এটি আমি দেখেছি, কোনো সুস্থ মানুষের পক্ষে এই যে হৃদয় বিদারক পরিবেশ এটি সহ্য করা সম্ভব না। স্বজন হারানোর বেদনা এক ধরনের, আর স্বজনকে আপনি মাসের পর মাস, বছরের পর বছর খুঁজে পাচ্ছেন না, তিনি কোথায় আছেন, তিনি কি মারা গেছেন নাকি বেঁচে আছেন আপনি জানেন না। স্বজনের অপেক্ষায় অনন্ত প্রহর, এই যন্ত্রণাটা আরও ভয়াবহ। এবং এই ঘটনাগুলো ঘটেছে রাষ্ট্রের প্রণোদনায়, রাষ্ট্রের সহযোগিতায়, রাষ্ট্রের ইন্ধনে। কিন্তু মানুষের এই দুঃখ, মানুষের এই বেদনা রাষ্ট্রকে স্পর্শ করেনি, বরং তারা তাদের কতগুলো বেদনা মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নিশ্চয়ই সেগুলো বেদনাবহ কতগুলো ঘটনা তাদের জীবনেও ছিল, কিন্তু যাদের সময় ঘটনাগুলো ঘটেছে তারা সাধারণ মানুষের এই কষ্টটা অনুধাবন করেনি। আমার নিজেরও একটা অভিজ্ঞতা আছে। আমি ছাত্র রাজনীতি করার সময় আমাদের যে সমস্ত সহকর্মী, সহযোদ্ধাদের মধ্যে কখনো কখনো একটা ঘনিষ্ঠতা তৈরি হয় সহযোদ্ধাদের মধ্যে। এই ধরনের একজন ঘনিষ্ঠ, আমি যখন ছাত্র ইউনিয়নের সভাপতি, আমারই কমিটির সহসভাপতির দায়িত্বে ছিলেন আমাদের খুলনা জেলার সভাপতি। তিনি গুমের শিকার KM শামীম আক্তার। আজকে প্রায় 8 বছর এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তার স্বজন, তার পরিবার তার অপেক্ষায় আছে। আমরা এই ঘটনার, গুমের যারা শিকার হয়েছে তাদেরকে রাষ্ট্র সর্বোচ্চ উদ্যোগ নিয়ে খুঁজে বের করবে, এটি যেমন চাই, একই সাথে আমরা আশা করি এর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায় বিচার পাবে। আমাদের 1.5 দশকের প্রশাসন, রাজনীতির যতগুলো ক্ষত আছে তার সব থেকে বড় ক্ষতর একটা হলো এই যে গুম। দ্বিতীয় অংশটা তারেক রহমানের বক্তব্যটা দেখেছি, এটি রাজনীতিকে তিনি এক ধরনের ইন্ডিকেট করেছেন এবং এর ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে রাজনীতির নামে অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, কিন্তু তার একটা কাজ হলো যে নিজেদেরকে আড়াল করে অন্যের রাজনীতির মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলা এবং তাদের কখনো কখনো নানা রকমের অত্যাচার, নির্যাতনের অংশীদার হওয়ার পরেও রাজনৈতিক অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে একেবারে দিক পরিবর্তন করে এবং অল্প সময়ের মধ্যে একটা বিরাট অংশ, এবং এই অভিযোগটি ছাত্র শিবিরের বিরুদ্ধে বেশি, তাদের একটা বিরাট অংশ এই কাজগুলোর সঙ্গে অন্যান্য সংগঠনের ভেতরে ঢুকেছিলেন। তারা পরবর্তীকালে এটি তাদের কৌশলের কথা বলছে, কিন্তু মজার ব্যাপার হলো অন্য অনেককে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সহযোগী, এই কথাগুলো তারা বলেছেন, কিন্তু তাদের যে কাজটা সেটি তারা কৌশল হিসাবে তুলে ধরেছেন। অন্যদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, আওয়ামী লীগ সরকারের সম্পর্ক, সেটি হচ্ছে অপরাধ হিসাবে, কিন্তু নিজেরা যে যুক্ত থেকেছেন, ছাত্রলীগের মধ্যে ঢুকেছেন, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঢুকেছেন, এটিকে তারা তাদের কৌশল হিসাবে বর্ণনা করছেন। এবং এই কাজটি করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে, যাদের অনেকেই 15 বছর নানাভাবে নির্যাতিত হয়েছেন, আবার জুলাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে ট্যাগ দেওয়া, তাদের গায়ে কালি লাগানো, তাদেরকে এই রাজনৈতিক তকমা লাগিয়ে কোণঠাসা করার যে প্রবণতাগুলো ছিল, এবং এই কাজটা
বিএনপির উপরেও তারা নানাভাবে চাপিয়ে দিয়েছেন। আমি উদাহরণ হিসাবে আপনাকে বলি, শেখ হাসিনার যতগুলো খারাপ কাজের উদাহরণ আমরা দেই, তার একটা খারাপ কাজ হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে ফেলা। তার কতগুলো উদাহরণের একটা জায়গা হচ্ছে 24-এর যে আমি এবং ডামির নির্বাচন, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, এই অংশগ্রহণকারীদেরকে ভাগ করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারা অবশ্যই তার ওই সময়ের সেই খারাপ যে উদাহরণগুলোর অংশীদার, সেই নির্বাচনের নামে প্রহসনের অংশীদার, কিন্তু তার জন্য আমি তাকে সমালোচনা করব। অথচ সেখান থেকে কেউ যদি বেরিয়ে এসে আমার নিজের দলে যোগদান করছে, তখন তার কোনো অপরাধ থাকছে না। আমি উদাহরণ হিসাবে বলছি আপনার কিশোরগঞ্জের মেজর আখতারুজ্জামানের সঙ্গে। একই সাথে আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গায়, এই যে গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে সেখানকার সাবেক এমপি তিনি প্রকাশ্যে গিয়ে বলছেন যে তোমরা যারা আওয়ামী লীগ করো, তোমরা যদি আমাদের কাছে চলে আসো, আমাদের দলে চলে আসো, তাহলে তোমাদের সমস্ত দায় দায়িত্ব আমরা নিব, সমস্ত দায় দায়িত্ব আমরা নেব। কারণটা কি? কারণটা হচ্ছে তাহলে তাদের অপরাধটা আমি ক্ষমা করে দিচ্ছি, তাদের মধ্যে অপরাধী, আমি সবাইকে অপরাধী বলছি না। আপনি আওয়ামী লীগের কাছ থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কেস টু কেস আপনি আপনার যে ওপিনিয়নগুলোকে এক একভাবে তৈরি করছেন, এটা এক ধরনের রাজনৈতিক সুবিধাবাদিতা। এবং এই সুবিধাবাদী কাজগুলো হচ্ছে ওই সময়ে, এমনকি শেখ হাসিনার খুব দায়িত্বশীল জায়গায় ছিলেন, তার ব্যক্তিগত স্টাফের দায়িত্ব পালন করেছেন এক ভদ্রলোককে এখন দেখছি যে তিনি জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। অর্থাৎ রাজনীতির এই যে সুবিধাবাদিতা, এবং বিএনপি খুব সচেতনভাবে এই সুবিধাবাদিতা গ্রহণ করেনি, এটি তিনি তুলে ধরেছেন। আমি তার এই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করি এবং জনগণকে সচেতন থাকার অনুরোধ করি যে রাজনৈতিক কারণে একজনকে এদিকে ঠেলে দেওয়া, আবার আরেকজনকে কোলে টেলে নেওয়ার যে প্রবণতা, এখান থেকে বেরিয়ে আসা দরকার। আশিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে তারেক রহমান গুম খুনের শিকার পরিবারের সাথে মত বিনিময় করেছেন, তো সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। এই যে বর্তমান সরকার গুম খুনের জন্য ট্রাইব্যুনালের বিচার হচ্ছে, তো এই বিচার প্রক্রিয়া নিয়ে আপনারা কি সন্তুষ্ট কিনা? আমরা আসলে গত 16 বছর যে ফেসিবাদী যে কাঠামো তৈরি হয়েছিল, সেই ফেসিবাদী কাঠামোর একটা ন্যাক্কারজনক ফলাফল ছিল যে আয়নাঘর তৈরি হওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গুম করে ফেলা, তারপর হচ্ছে সরকারি বিভিন্ন বাহিনী দিয়ে, বিশেষ করে র্যাব দিয়ে হচ্ছে ক্রসফায়ার দেয়া। এবং সহ আলোচক যেটা বলছিলেন যে এখানে দুইটা পার্ট আসলে বক্তব্য, একটা হচ্ছে গুম নেয়া, একটা হচ্ছে গুপ্ত এবং সুপ্ত। তো আমি প্রথম পার্টটা নিয়ে যদি বলি যে এখানে বিএনপি, জামাত এবং হচ্ছে যারা অন্যান্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছিল, সবারই কিন্তু নেতৃবৃন্দকে একই রকম আপনার টর্চারের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেটা একটা নজিরবিহীন নির্যাতন, যেটা আসলে কোনো একটা শাসনের কোনো সিস্টেম হতে পারে না। তো আমি মনে করি যে গুম তো আসলে অনেক মানুষ হয়েছে, এটার হিসাব তো আসলে সীমাহীন। তবে যেগুলো আমাদের এখন লিস্ট হয়েছে, এই লিস্ট অনুযায়ী যে বিচারটা শুরু হয়েছে, আমি মনে করি এটা সরকারের একটা ভালো উদ্যোগ। বিশেষ করে আয়নাঘরে যারা ছিল, ব্যারিস্টার আজমির মতো যারা হচ্ছে এখানে ছিল, কামরুজ্জামান সাহেবের ছেলে, তারপর হচ্ছে গোলাম আজম সাহেবের ছেলে, বিএনপির বিভিন্ন পরিবার, বিশেষ করে তুলি আপা যিনি হচ্ছে এই মায়ের ডাকের যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা, ওনার ভাইকেও তো হত্যা করা হয়েছিল। ইলিয়াস হোসেন সহ বিভিন্ন বড় বড় যে রাজনৈতিক ফিগাররা যারা ছিলেন, তাদেরকে কিন্তু গুম করা হয়েছে এবং আয়নাঘরে ছিল। তা আমি মনে করি যে বিচারের উদ্যোগটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি যেটা চাইবো যে এই বিচারটা তো হয়তো একটা নির্বাচনের পরে আসলে এটা আসলে ফ্লোটা কোন দিকে যায়, তো যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই বিচারের প্রক্রিয়াটাকে যেন হচ্ছে অব্যাহত রাখে। বিশেষ করে আমি চাইবো এটার জন্য স্পেশাল যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালটা তার বিচারিক কার্যক্রম যেন অব্যাহত থাকে, এটা যেন কোনোভাবেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে যেন হচ্ছে বিচারিক কার্যক্রম বন্ধ না হয়ে যায়। বিশেষ করে যদি আমি বলি, ফর এক্সাম্পল যদি বিএনপি পার্লামেন্টে সরকার গঠন করে, তাহলে যেন জামাত এবং শিবিরের যারা গুম হয়েছিল, যারা টর্চারের শিকার হয়েছিল, বা যারা বিএনপির সাথে এখন জোটে নাই, তাদের বিচারটাও যেন হয়। মানে একটা বিচারহীনতার যে একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছিল, আমি বলবো যে এটা যেন আমাদের কন্টিনিউ না হয়। তা আমরা এটা চাই, তরুণরা বিশেষ করে যারা জুলাই গণঅভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম। আর তারেক রহমান সাহেব যেটি আরেকটি বলেছেন যে গুপ্ত এবং সুপ্ত, তা আমি এই জায়গাটাতে পয়েন্টটাতে আমি একটু বলবো যে
উনি আসলে আমাদের দেশের মানুষের এখন আশা আকাঙ্ক্ষার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। উনি দীর্ঘ সময় প্রবাস জীবন শেষে বাংলাদেশে আসছেন। তো আসলে এর মধ্যে বাংলাদেশে কিন্তু আমাদের অনেকগুলো ঘটনার আমরা সাক্ষী, আবরার ফাহাদের মতো ঘটনার সাক্ষী, হত্যাকাণ্ডের ঘটনার সাক্ষী। তারপর ক্যাম্পাসগুলোতে আমরা জানি যে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমাদের সহপাঠীদেরকে আমরা দেখেছি রাতে 2টা-3টার সময় ধরে নিয়ে এসে তাদেরকে কিভাবে বেদম প্রহার করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে শিবির সন্দেহে শুধুমাত্র তাদেরকে হলের রুম থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আসলে তখন যারা আওয়ামী লীগ করে নাই বা ছাত্রলীগ করে নাই, যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে বা তাদের সমালোচনা করার চেষ্টা করেছে, তাদেরকে কি কায়দায় তাদেরকে নির্যাতন করা হয়েছে। সেই জায়গায় একটা সংগঠন, বিশেষ করে যে ছাত্র শিবিরের কথা যেটা আসলো এখানে বক্তব্যে, ছাত্র শিবিরকে আসলে এক প্রকার হত্যাযোগ্যই করে তোলা হয়েছিল, যেটা অনেকটাই অন্য যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে এতটা তাদেরকে নির্যাতন করা হয় না। নির্যাতন করা হয়েছে কিন্তু হয়তোবা তাদেরকে হল ছাড়তে হয়েছে বা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পড়াশোনা করতে পারে নাই, কিন্তু শিবির সন্দেহে শুধুমাত্র কিন্তু পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সাপের মতো পিটিয়ে মারা হয়েছে। এবং তাদেরকে শুধু সন্দেহ করে মারা হয়েছে, অন্যান্য সংগঠন মারা হয়েছে। কিন্তু আবরার ফাহাদের ঘটনাটা আমাদের সামনে তো চাক্ষুষ আছে যে শুধু শিবির সন্দেহ করে একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে পিটিয়ে সারা রাত পিটানোর পরে মেরে ফেলা হলো। তো এই ধরনের ঘটনা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গত 16 বছরই ছিল। তা আমার মনে হয় যে এখানে কাউকে ট্যাগিং করে, কাউকে আদারিং করে যারা নির্যাতিত, তারা সবাই আসলে নির্যাতিত, এক একজন এক এক প্যারামিটারে হয়তো নির্যাতিত। কাউকে হত্যা করা হয়েছে, কাউকে হয়তো গুম করা হয়েছে। আমি মনে করি শুধু রাজনৈতিক স্বার্থে যারা গত 16 বছর 17 বছর যারা জুলুমের শিকার হয়েছিল তাদেরকে এভাবে আদারিং করাটা আমার মনে হয় ওনার জায়গা থেকে ঠিক হয়নি। তো উনি আসলে গুপ্ত বা সুপ্ত এই জায়গাটা কিন্তু সবাই ছিল, যেমন ছাত্রদলকেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বলেছেন যে কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করে এটা ছাত্রদল ছিল। আমরা ছাত্রদলকেও দেখেছি, ছাত্রদল করেছে, ছাত্রলীগ করেছে, পরবর্তী সময় দেখেছি যে এখন ছাত্রদলের রাজনীতিও করছে, এরকমও কিন্তু আছে, আমরা দেখেছি। এটা আসলে কিন্তু তখন পরিস্থিতি বাধ্য করেছিল যে আওয়ামী লীগের সময় যেভাবে ছাত্রদের উপর টর্চার করা হয়েছে, সাধারণ ছাত্রদের উপর, এটা কিন্তু তাদেরকে এক প্রকার বাধ্য করা হয়েছিল। আমার কাছে মনে হয় যে এখন নতুনভাবে একটা দেশ গঠন করার সময় এই যে বিভক্তি বাংলাদেশে, যেটা আওয়ামী লীগ গত 16 বছর একটা ইসলাম ফোবিয়ার তৈরি করে মানুষকে বিভক্ত করে যেভাবে আসলে দেশকে ফেসিবাদী কাঠামো তারা তৈরি করেছিল, আমার মনে হয় এই জায়গা থেকে এখন বের হয়ে আসতে হবে। শিবির যে একটা ট্যাবু তৈরি করেছিল বা ইসলামকে যেভাবে ইসলামিক বা জঙ্গি ট্যাগ দিয়ে যেভাবে আসলে মানুষকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, আমরা বিশ্বাস করি আগামী নতুন বাংলাদেশে এই ধরনের ট্যাগিং এর রাজনীতি থাকবে না, এটা বন্ধ হবে। শরীফ ভাই, আশিকিন ভাই বলছিলেন যে নির্বাচনের পর এই যে গুম খুনের বিচার কোন দিকে, ফ্লোটা কোন দিকে যায় সেটা দেখার বিষয়, মানে অনেকটা আশঙ্কা প্রকাশ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এবং জামাত দুই দলই তো আপনার এই গুম খুনের শিকার হয়েছেন এবং তাদের বড় অংশ একটা নেতাকর্মী তাদের শিকার হয়েছেন, তাহলে এই আশঙ্কাটা আসলে কেন যাচ্ছে? তার আগে একটু বলি আর কি, আমি বিএনপির রাজনীতি করি না, তারপরে দু একটা কথা বলতে হয়। আপনার উপরে যখন আসছে, উত্তাপটা লাগছে, তখন এক ধরনের রিপারকেশন, আর যখন আপনার উপরে লাগছে না তখন অন্য রকমের রিপারকেশন। তারেক রহমান যে কথাটা বলেছে এটি রাজনীতিতে ঘটছে। বিএনপির একজন একজন নেতাকে যারা গুমের শিকার হয়েছে তাকে দাঁড় করিয়ে দিয়ে আপনি একটা ভাষ্য তৈরি করছেন, ভারতের দালাল, রয়ের এজেন্ট, তখন আপনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন তার উত্তর দিচ্ছে তখন আপনি সেটাকে ধরছেন। মিটফোর্ডের ঘটনার কথা মনে আছে? একজন মানুষকে পাথর মেরে হত্যা করা, তারপরে তাদেরকে বিএনপি বহিষ্কার করেছিল, কিন্তু রাতের বেলায় ওই ঘটনার কথা মনে আছে? হলে হলে 1, 2, 3, 4 তারেক জিয়াকে এটার সাথে যুক্ত করা, বিএনপির নেতাদেরকে যুক্ত করা। তখন আপনার মনে হয়নি যে মিটফোর্ড থেকে 1000 মাইল দূরে এই ঘটনার সাথে তারেক জিয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারেক জিয়াকে নিয়ে এসেছেন কেন? নিয়ে এসেছেন এর ভেতর থেকে আপনার রাজনীতি করাটা সুবিধা। গত পরশুদিন রাজবাড়িতে একজন পেট্রোল পাম্প কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। যিনি হত্যা করেছে তার নাম আবুল কাশেম। 19 সালে তিনি বিএনপি এবং যুবদলের রাজনীতি থেকে সংবাদ সম্মেলন করে বিদায় নিয়েছেন, রাজনীতি ছেড়ে দিয়েছেন। আজকে দেখলাম সেই হত্যাকাণ্ড বিএনপি করেছে এবং বিএনপি ক্ষমতায় আসলে কি কি করবে এই ভয়াবহতা তুলে ধরে ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি বিরাট ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তো যখন আপনার প্রয়োজনটা হচ্ছে তখন আপনি ব্যবহার করছেন। ছাত্রদলের শত শত হাজার হাজার কর্মী তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি,
কিন্তু তারা ওই যে কৌশলের নামে ওই কাজটি করেনি। বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্যাতিত, অনেকে নির্যাতিত হয়েছে, কিন্তু সেই নির্যাতনটাকে আপনি বিভক্ত করে ফেলেছেন। আপনি পরিষ্কার করে বলেন, আজকে সোশ্যাল মিডিয়ায় জুলকারনাইন শায়েরকে যেভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় প্রতিদিন গালাগালি করা হয়। ডাক্তার জাহিদ গত 15 বছর তার যে কন্ট্রিবিউশন, তার যে অবদান, সেটিকে আপনি যেভাবে অশ্রদ্ধা করেন এবং অনবরত তাকে যেভাবে গালাগালি করেন, এইভাবে তাসনিম খলিল থেকে শুরু করে যাদের ভূমিকা ছিল, কেন এরা কেউ আপনার সঙ্গে এখন নাই। ঠিক গত পরশুদিন পর্যন্ত চরমনায় হুজুরকে, পীর সাহেবকে আপনি যে জায়গাটায় রেখেছিলেন, শুধুমাত্র জোট করে নাই বলে গতকাল থেকে দেখছেন সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী দিয়ে যেটা করা হচ্ছে। তো আমি এই কথাগুলো আসবে কেন জানেন? আসবে এই কারণে যে আপনি এর ভেতর থেকে একটা দুষ্টু রাজনীতি এবং এই রাজনীতির ফলাফলটা নিতে চাইছেন। জুলাই অভ্যুত্থানে নানা শ্রেণী পেশার মানুষ আপনার পক্ষে এসেছিল, এমনকি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে যারা নানা রকমের সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা উপদেষ্টা পরিষদে এসেছে। আপনি ওইটা ধরছেন না। কোনো একটা ছাত্র সংগঠনের সাথে কোনো একদিন দেখা হয়েছে, সেটিকে নিয়ে এসে একেবারে যেভাবে আক্রমণ করা এক একটা সাংস্কৃতিক সংগঠন, মিডিয়া, এই জিনিসগুলো কি মানুষ ভুলে যাবে? নিশ্চয়ই না। নির্যাতন যতগুলো হয়েছে প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিচার হওয়া দরকার, প্রত্যেকটি ঘটনা, এবং এই ঘটনাগুলোর সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন। আর রাজনীতিতে যদি আপনি সহনশীলতা আনতে চান, তাহলে এই যে আপনার সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই ভালো, আপনার সঙ্গে না গেলে সবাই খারাপ, এবং যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, যখন মাহফুজ আলম আপনার সমালোচনা করছে তখন মাহফুজ আলমের একেবারে মানে আপনি 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিলিট করতে বাধ্য হচ্ছে। আব্দুল কাদের যখন পুলিশ রিমান্ডে অমানসিক নির্যাতনের শিকার হয়েছে, তার কোনো দাম নেই। যখন আপনার ওই যে 71-এর ভূমিকা বা এই সময়কালে বিভাজনের রাজনীতি যখন সমালোচনা করছে, আব্দুল কাদেরকে আপনি একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। এই যে বিভাজনের রাজনীতিটা, এই বিভাজনের রাজনীতিটা বাংলাদেশের পট পরিবর্তনের পরে যে ধরনের ঐক্যবদ্ধতা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ ছিল, এই বিভাজনের রাজনীতি সেটাকে ক্রমশই নষ্ট করে দিচ্ছে। এনসিপি জামায়াতের সাথে জোটে গিয়েছে এবং বিএনপির সাথেও আলোচনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের সাথে কেন গেল এবং তার পরিপ্রেক্ষিতে দেখলাম আপনারা বেশ কয়েকজন নারী আপনার এনসিপি ত্যাগ করেছে। তো জামায়াতের সাথে জোট হওয়ার কারণটা কি? আসলে এনসিপি শুরু থেকেই বলছিল যে আমরা এককভাবে নির্বাচন করতে চাই। তো আবার পাশাপাশি এটাও বলেছিল যে আমরা জোটেও যেতে পারি, মানে জোটে যাওয়ার সম্ভাবনা কিন্তু কখনোই আমরা উড়িয়ে দিই নাই, এবং সেটা যে কোনো জোটই হতে পারে। তো সেই জোটটার ক্রাইটেরিয়া কি হবে? আমরা বলেছিলাম যে যারা নতুন বাংলাদেশের যে সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, যাদের অবস্থান থাকবে যে আমরা বাংলাদেশের সংস্কারটাকে করতে চাই এবং জুলাই সনদের পক্ষে অবস্থান থাকবে, তাদের সাথেই আমরা হয়তো জোটটা করব, এরকম একটা কিন্তু আমাদের নীতিগত সিদ্ধান্ত ছিল। তারপরে আমরা মাঠ পর্যায় থেকে বিভিন্ন তথ্য নেই, ডেটা নিয়ে দেখি যে বিএনপি তাদের নেতাকর্মীদের তৃণমূলে একটা মেসেজ ইতিমধ্যেই তারা যখন আমাদের জোট হওয়ার আগে যে আমরা গণভোটে ওদের না দেওয়ার জন্য তারা ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু করেছে ইন্টারনালি, যেটা এক্সটার্নালি প্রকাশ্যে এখন আসলো। তো আমরা তখন মাঠ পর্যায়ে তথ্য নেই যে বিএনপি আসলে গণভোটে না দেওয়ার জন্য তাদের ক্যান্ডিডেট এবং তাদের যে কর্মীরা আছে নেতাকর্মী তাদেরকে নির্দেশনা দিয়েছিল। এবং এখন পর্যন্ত যদি দেখেন বিএনপি কিন্তু জোরে সোরে কোনো হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু ওনারা প্রচার প্রচারণা করে না। এখন আমি যদি একটা প্রশ্ন করি যে আপনি গণভোটের কথা বলছেন, কিন্তু আপনারা তো জুলাই সনদে স্বাক্ষর করেননি, তাহলে আপনি একদিকে জুলাই সনদে স্বাক্ষর করছেন না, আবার গণভোটের হার পক্ষে কথা বলছেন। আচ্ছা, এটা কি দ্বিচারিতা কিনা? না, দ্বিচারিতা না। আমরা তো জুলাই সনদের স্বাক্ষর না করার কারণেই তো আজকে জুলাই সনদটা এতটুকু প্রাসঙ্গিক আছে। একটা দল বিএনপি স্বাক্ষর করলে প্রাসঙ্গিক থাকতো না? থাকতো, আমি বলছি তো যে কয়েকটা কারণ ছিল, আমি স্টেপ বাই স্টেপ আসি। আমরা তারপরে দেখেছি যে জুলাইয়ের যারা ফেস ছিল, ফিগার ছিল, শরীফ ওসমান হাদিকে কিভাবে প্রকাশ্যে দিনে দুপুরে ঢাকা 8 আসনের তার ক্যাম্পেইন চলার সময় গুলি করে হত্যা করা হয়েছে, এবং আজকে 1 মাসের উপরে হয়ে গেল তার বিচারটা কিন্তু হয় নাই। এবং আমরা এটাও শুনি যে তাদের আসামিরা বাংলাদেশ থেকে সেফ এক্সিট পেয়েছে, এটাও শুনি, এবং বাংলাদেশেই আছে। এই যে তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের জুলাইয়ের শক্তির উপর যে একটা হামলা করার যে একটা
কালচার চালু হয়েছিল, যে একটা শুরুটা হয়েছে, সেটা কিন্তু ধাপে ধাপে অন্য জুলাইয়ের যারা আমাদের ফেস আছে তাদের উপরে কিন্তু হামলা করার ব্যাপারে অনেকদিন ধরে থ্রেট আসতেছে। আমরা এই জায়গাটাতে তখন দেখলাম যে আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের যারা পক্ষে বা সংস্কারের যারা পক্ষে অবস্থান নিচ্ছে এবং জুলাই গণঅভ্যুত্থানের যারা আমাদের ফেসরা আছে, যারা সামনের সারিতে ছিল, তাদের নিরাপত্তার বিষয়টা কিন্তু আমাদেরকে গভীরভাবে ভাবতে হয়। তখন কিন্তু আমরা বিএনপির কাছ থেকে সেই প্রত্যাশিত রেসপন্স কিন্তু আমরা পাই নাই। তো আমরা তখন দেখেছি যে জামাত ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই, বিশেষ করে ঐক্যমত কমিশনে যখন আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছিলাম, তখনও দেখেছি যে আমাদের সংস্কারের বক্তব্য এবং জামাত ইসলামীর সংস্কারের বক্তব্য তাদের কিন্তু অনেকটা কাছাকাছি ছিল। তো সেই জায়গায় কিন্তু বিএনপির অনেক ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল, একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থা বিএনপির। এখন পর্যন্ত কিন্তু এটা কেউই পরিষ্কার না বিএনপি আদৌ যদি সরকারে আসে তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন কিনা। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে, আপনার কাছে মনে হয়েছে যে জামাত ক্ষমতায় আসলে জুলাই সনদ বাস্তবায়নের আমরা নিশ্চয়তা পেলেন? আমরা এরকম একটা আমরা কথা বলে আমরা এরকম একটা জায়গায় এসেছি যে 10টা দল আমরা ঐক্যমত হয়েছি যে আমরা আগামী দিনে বাংলাদেশে যদি আমাদের 10 দলীয় বা 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, আমাদের সংস্কারের জন্য যে জুলাই সনদটা আমরা তৈরি করেছি সবাই মিলে, সেটা আমরা বাস্তবায়ন করব এবং গণভোটের পক্ষে কিন্তু আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা দল কিন্তু তার জায়গা থেকে কিন্তু বিএনপিকে আপনারা সংস্কার বিরোধী বানিয়ে দিলেন। আমরা সংস্কার বিরোধী বানাচ্ছি না, আমরা তো বললাম যে আমাদের কয়েকটা গ্রাউন্ডে আসলে আমাদেরকে জামাতের সাথে জোটে আসতে হয়েছে। এবং আরেকটা বিষয় যদি বলি যে আমরা একটা রাজনৈতিক দল কিন্তু শুধুমাত্র যে আমরা একটা রাজনৈতিক নামে মাত্র দল হওয়ার জন্য তৈরি হয়নি, আমরা স্পষ্টভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বলেছি যে আমরা বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হওয়ার জন্য কিন্তু আমরা আবির্ভূত হয়েছি। সেই জায়গা থেকে যদি আমি বলি, বিএনপির পক্ষ থেকে আমাদেরকে যেভাবে বিভিন্ন সময়ে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে ছোট করে দেখা, তারা আমাদেরকে এরকমও বলেছে যে বাচ্চা ছেলেমেয়েরা দল গঠন করেছে, ওরা আবার আমাদেরকে কি সংস্কার শিখাবে, এরকম বিভিন্ন রকম আসলে আমাদেরকে ছোট করে কথাবার্তা ওনাদের কাছ থেকে আমরা শুনেছি এবং এখনো শুনছি। আপনারা তো নানা ধরনের বিএনপিকে নিয়ে মানে অসম্মানজনক নানা কথাবার্তা আমরা কিন্তু সেটা শুরু করি নাই, মানে আমরা যেটা চেয়েছিলাম শুরু থেকে আসতে গেলে লম্বা গল্প হবে। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে এখন নতুন বাংলাদেশটাকে, যে বাংলাদেশটা কোন দিকে যাবে, বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা নতুন পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেটার কিছু এক্সাম্পল কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে মানুষ কিন্তু এখন একটা পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে এই জোটটা আগামী দিনে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠনে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, যেটা স্বপ্ন ছিল আমাদের ওসমান হাদির, এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করার জন্য, একটা নতুন বাংলাদেশ গঠন করার জন্য এই জোটটা একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে, যেটা বিএনপির পক্ষে আমাদের কাছে মনে হচ্ছে না যে ওনারা এদিকে এতটা আগ্রহী। তার পাশাপাশি আমি যদি এটা অ্যাড করি, তার পাশাপাশি আমরা এটাও দেখি বিএনপির বক্তব্য এবং ওনাদের দলে কিন্তু আমরা দেখছি জাতীয় পার্টি, আওয়ামী লীগ যারা জুলাইয়ের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা কিন্তু ঘোষণা দিয়ে বিভিন্ন জায়গায় জয়েন করতেছেন। আমরা সেই জায়গায় আশঙ্কা করছি যে বিএনপি আগামী দিনে একটি নির্দিষ্ট দেশের কাছে ওরা তাদের আধিপত্যবাদের সামনে কি ওনারা দুর্বল অবস্থান নেয় কিনা। তো আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদ প্রশ্নে আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আমরা জামাতের সাথে জোটটাই আমাদের জন্য ভালো। একটু বলবেন যে সেটা হচ্ছে যে এই যে আপনার মনে হচ্ছে বিএনপি সংস্কার করবে না বা সংস্কারের বিপক্ষে অবস্থান নিতে পারে, তো আপনারা যে জুলাই সনদের স্বাক্ষরই করলেন না, তো আপনি কি করে সংস্কারের পক্ষে আছেন সেটা কিভাবে জনগণ ভাববে? কারণ তো আপনি জুলাই সনদের স্বাক্ষরই করলেন না। আচ্ছা, এটা তো আসলে হ্যাঁ, আমরা জুলাই সনদের একদম শুরু থেকেই আমরা সংস্কারের পক্ষে, প্রথম যে ঐক্যমত কমিশন গঠন হওয়ার শুরু থেকেই কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার আগেও যেটা জাতীয় নাগরিক কমিটি ছিল, আমরা কিন্তু তখন থেকে সংস্কারের প্রথম যে বক্তব্য সেটা কিন্তু আমাদের মাধ্যমে শুরু হয়। সেই জায়গায় কিন্তু বিএনপিকে আনতে আমাদের বেশ ব্যাক পেতে হয়েছে, কষ্ট হয়েছে। বিএনপি আসছে, আপনারা কিন্তু পিছিয়ে গেছেন। না, আমরা পিছাই নাই তো, আমরা কিন্তু গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করছি। স্বাক্ষর তো করলেন না। স্বাক্ষর তো করা যাবে, স্বাক্ষরের জন্য তো আপনার জুলাই সনদের আপনার বাস্তবায়ন বন্ধ থাকবে না। জি শরীফ ভাই, এনসিপি জামাতের জোট নিয়ে তখন আলোচনা করছিলাম, তো দেখা গেল যে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেছে। তো আপনার এ বিষয়ে মন্তব্য শুনতে চাই। কিছু বলতে ইচ্ছা করে না। আমার ভাই যা বললেন প্রত্যেকটা লাইন ধরে ধরে স্ববিরোধিতাগুলো তুলে ধরা যায়। ঠিক আছে, আপনি পরিষ্কার করে বলতে পারেন যে আমরা আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছিলাম একটা বিকল্প রাজনীতি করব, এখন আমাদেরকে এমপি হতে হবে, আমরা সেই কারণে এটার সাথে নাই। বিএনপি বলেছে যে আমি শেষ করি না, এমপি হতে আগে বিএনপি আমি ওই জায়গাটা আসছি। বিএনপি বলেছে যে বাচ্চারা একটা দল গঠন করেছে, এটা তাদেরকে আঘাত করেছে। কিন্তু গোলাম পরোয়ার যে বলল যে বাবাকে টপকাতে যেও না, মাত্র কয়েকদিন আগে তোমাদের জন্ম,
তো এই কথাটা তো বিএনপির বাচ্চাদের দলের থেকেও আরো আক্রমণাত্মক। সেটা ওনাদের ঐক্যের পেছনে কোনো প্রতিবন্ধকতা তৈরি করলো না। এক, দুই নম্বরে হচ্ছে দুই পক্ষের সাথে ওনারা কিন্তু আলোচনা করেছেন। তারা যদি এই যেটা বলছেন যে আমরা অনেক দিন ধরে দেখছি জামাত ঐক্যের বিষয়ে, জুলাই সনদের বিষয়ে আন্তরিক, সেই কারণে তারা ঐক্যবদ্ধ হওয়ার দুদিন আগেও বলেছে যে আমরা বিএনপির সাথেও কথা বলেছি, জামাতের সাথেও কথা বলেছি, যেখানে আমি সুবিধাটা পেয়েছি সেখানে গিয়েছি, এই কথাটা তারা বলেনি। আপনি তার 15 দিন আগে একটা জোট করেছেন, সংস্কার জোট, এবং ওই সংস্কার জোটের যে আলোচনা, ওই রাজনৈতিক দলগুলোকে যাদেরকে নিয়ে সংস্কার জোট করেছিলেন তাদের একটা রাজনৈতিক দলকে আপনি কোনো জায়গায় নিতে পারেননি, সে কোথাও জায়গা পায়নি। অর্থাৎ তারা জানতো না। আপনি একটা জোট গঠন করেছেন, তাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করছেন, কিন্তু গোপনে আপনি আর একটা জোট গঠন করার জন্য আলাপ আলোচনা চালাচ্ছেন। এটা রাজনীতিতে চরম অনৈতিক একটা বিষয়। সেই অনৈতিকতার এই জায়গাটা আছে। সংস্কারের ইস্যুতে তৃণমূল বিএনপি তৃণমূলে কেউ কেউ বলেছে যে আমরা নায়ের পক্ষে ভোট দিব, ঠিক আছে। তো একটা রাজনৈতিক দলের তৃণমূলে তো নানা ধরনের কথা থাকতে পারে। আপনারা যে দলটা গঠন করেছেন, তৃণমূলে 2-4 জনের খবর তো আমরা শুনি নানা রকমের অন্যায় কাজের সাথে যুক্ত, আপনারা বহিষ্কার করে দিচ্ছেন। তার মানে এই না এটা তো ওই দলটার মানে সেন্ট্রাল পলিসি না। বিএনপিকে সেন্ট্রাল পলিসি বলেছে যে আমরা না ভোটের পক্ষে দাঁড়াবো, হ্যার বিপক্ষে। এগুলো হচ্ছে আপনার যে অনৈতিক স্ট্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য এক ধরনের যুক্তি হাজির করা। আপনি জামাত যে জুলাই সনদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো নারীদেরকে নির্বাচন সহ রাজনীতির মধ্যে তাদেরকে আরো প্রাসঙ্গিক করে তোলা। যে নারীরা জুলাই অভ্যুত্থানে একেবারে চ্যাম্পিয়ন ভূমিকা পালন করেছিল, সেই নারীদের জুলাই সনদে যে খসড়া হয়েছে সেখানে বলা আছে 5% নারীকে মনোনয়ন দেওয়া হবে। জামাত একজনকেও মনোনয়ন দেয়নি। তারপরে আপনার মনে হয় যে জামাত হচ্ছে জুলাই সনদের 100% পক্ষে। কেন? কারণ হচ্ছে এই বক্তব্যটা দিয়ে আপনার যে অবস্থানটা সেটা জাস্টিফাই করা সহজ হয়। আপনি বলতে পারেন যে তারা অনেকগুলো জায়গায় নারীদেরকে নানা রকমের বিতর্ক তৈরি করতে পারে। 91 এবং 2001 যখন বিএনপির সাথে জামাতের ইউনিটি হয়েছে, তারা বিএনপির কাছ থেকে সংরক্ষিত নারী আসনে যে এমপি পদ যেগুলো পেয়েছে সেগুলো তো তারা ফাঁকা রাখে নাই। তারা তাদের নেত্রীদেরকে সেখানে নমিনেশন দিয়েছে। তার মানে হলো তার দলটার মধ্যে মহিলা কোটা এমপি হওয়ার মতো নারী নেত্রী সে আছে, এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন। কিন্তু এখানে এসে তারা এখানে কেউকে মনোনয়ন দিল না। 3 নম্বরে হচ্ছে আজ থেকে 1 মাস আগে যখন আমেরিকার রাষ্ট্রদূতের সাথে অফিসে বসলেন, তখন কিন্তু নারী নেত্রীদেরকে সাথে করে নিয়ে বসলেন। তার অর্থ যে আপনার এই যে বক্তব্যটা যখন যেখানে সুবিধা মনে হচ্ছে সেখানে, এই যে তৃণমূল বিএনপি সংস্কারের বিপক্ষে, বিএনপি তো প্রকাশ্যে বলছে, স্টেটমেন্ট দিয়ে বলছে, নেতারা বলছে যে আমরা এই পক্ষে ভোট দিব। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এখানে খুব দীর্ঘদিন ধরে একটা প্রবণতা আছে। আমিও যেটা বললাম না যে আমাদের নষ্ট রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করে যে রাজনীতি আমরা ওন করার চেষ্টা করেছিলাম, সেই জায়গাটাও আমরা দুর্গন্ধমুক্ত করতে পারিনি। আমি রংপুরে যেদিন জুলাইয়ে আপনার চট্টগ্রামে ওয়াসিমের হত্যাকাণ্ডের কথা মনে আছে? একই দিনে হত্যাকাণ্ডের শিকার হলো। কিন্তু খুব কায়দা করে ওয়াসিমকে সমস্ত আবু বকর যেদিন হত্যাকাণ্ডের বিভিন্ন জায়গায় ওয়াসিমকে খুব কায়দা করে এই জায়গা থেকে দূরে সরিয়ে রাখা এবং পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি আওয়ামী লীগের সাথে ঐক্য চায়। আরে ভাই, আমি তো একবারে আপনাকে প্রমাণ দিয়ে দেখাইলাম যে মেজর আখতারুজ্জামান, আপনারা তো কোনো বক্তব্য দেন নাই মেজর আখতারুজ্জামান সম্পর্কে। আপনি তো এর সম্পর্কে কোনো বক্তব্য দেন নাই। ওই যে চাঁপাইনবাবগঞ্জের এমপি সম্পর্কে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে পুনর্বাসন, ডাক্তার তাহের কুমিল্লায় গিয়ে বলছে যে এবার মুজিব ভাইকে ভোট দেবেন না আওয়ামী লীগের, তিনি নাই, আমাকে ভোট দিবেন। এইটা তো আপনি কখনো বলেন না। শেষ করুন। আপনাকে ধন্যবাদ। আশিকিন ভাই, আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের যে জোট 11 দলীয়, সেখান থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে, তো শেষ পর্যন্ত চরমোনাইকে কেন রাখা গেল না? আর একটা আপনাদের জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী একজন
হিন্দু ধর্ম, হিন্দু সম্প্রদায়ের মানুষকে নমিনেশন দিয়েছে, কিন্তু কোন নারীকে কেন নমিনেশন দিতে পারেন? আচ্ছা, প্রথমত জোট থেকে চরমোনাই বেরিয়ে যাওয়ার বিষয়টা দুঃখজনক। আমরাও চাই যে আমাদের 11 দলীয় ঐক্য এটা সুসংহত থাকুক। তো সেই জায়গায় চরমোনাইয়ের হয়তোবা কোনো জায়গাতে ওনাদের কষ্ট থাকতে পারে, ওনাদের হয়তোবা যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হয়তো ফুলফিল হয় নাই। তা এখন পর্যন্ত আমি আজকে যেটা শুনলাম, জামাত ইসলামীর প্রেস কনফারেন্স হয়েছে আজকে, ওনারা বলেছেন যে এখনও ওনারা আশাবাদী যে চরমোনাই আমাদের জোটে আসবেন। এটার কারণ হচ্ছে যে এখনও তো প্রার্থীদের প্রত্যাহারের সময় কিন্তু বাকি আছে, এবং আপনি জানেন যে এখনও কিন্তু আসনগুলো চরমোনাইয়ের জন্য 43টা আসন কিন্তু এখনও ফাঁকা রাখা হয়েছে। সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত চরমোনাই বেরিয়ে গেলেও কিন্তু এখনও কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। এবং কেন বেরিয়ে গেল সেটা তো আসলে চরমোনাই এবং জামাতই ভালো বলতে পারবে। আমরা তো আমাদের জোটের বিষয়টা আমরা জানি যে আমরা জোটে আছি। আর দ্বিতীয়ত যেটা বললেন যে নারী প্রার্থীর বিষয়ে এবং হিন্দু প্রার্থী দেওয়া, জামাতের আপনি দেখেন যে জামাত কিন্তু গত ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও কিন্তু ওনারা একটা ইনক্লুসিভ প্যানেল করার একটা চিন্তা কিন্তু ওনাদের সব সময় ছিল, এবং সেটা হয়তো বা জামাতের নিজস্ব পার্টির পলিসি হতে পারে যে ওনাদের যেহেতু বাংলাদেশে গত 16 বছর জামাতকে এমনভাবে ফ্রেমিং করা হয়েছে, জামাত একটা উগ্র ধর্মভিত্তিক দল, তারা অন্য ধর্মের ব্যাপারে তারা সহনশীল না, সেই জিনিসটাকে মানুষের সামনে ক্লিয়ার করার জন্য যে মেসেজগুলো, যে ভুল মেসেজ যে দীর্ঘ সময় গিয়েছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয় জামাত এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে জামাত আসলে খুব উগ্র কোনো ইসলামিক দল না, এবং তারা আসলে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে বাংলাদেশে ওনারা যদি ক্ষমতায় আসে ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে ওনারা গভর্নমেন্ট ফাংশন করাতে চায়। এবং আমাদের জায়গা থেকে যদি বলি, জামাতের নারী প্রার্থী না দেওয়ার বিষয়টা এসে ওনাদের একদম ব্যক্তিগত বা ওনাদের দলীয় সিদ্ধান্ত। আমরা কিন্তু আমাদের যে 30 জনকে আমরা জোটে আছে তার মধ্যে কিন্তু আমাদের 30 জন নারী প্রার্থী আছেন, এবং আমরা কিন্তু আমাদের নিজের পার্টির যে পলিসি, আমরা কিন্তু আমাদের পার্টির পলিসিটা মেনটেন করি, আমরা পলিটিক্সটা করতে চাচ্ছি। আর জোটে যাওয়ার বিষয়টা আমি জাস্ট একটু পিছন থেকে অ্যাড করা, যে জোটে তো আসলে বাংলাদেশে জামাতের সাথে জোট তো প্রত্যেকটা দলেরই ছিল, বিএনপি, আওয়ামী লীগ সবারই ছিল। আমরা একটা তরুণরা রাজনৈতিক দল গঠন করার পরে আমরা এখন জামাতে জোটে যাওয়ার কারণে বিভিন্ন দলের ব্যক্তিদের মনে যে কষ্ট, মানে এটা দেখে আসলে আমাদেরই খারাপ লাগতেছে যে ওনারা আমাদেরকে নিয়ে এত চিন্তা, যদি হাদি হত্যার পরে যদি আমাদের পাশে থাকতেন, যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ফেসগুলোকে এভাবে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে, আমরা কিন্তু সেটা দেখি নাই। আমরা তখন দেখেছি অনেক বিভিন্ন আইডি থেকে হাসাহাসি করা এবং হাদিকে নিয়ে বিভিন্ন নোংরামি করা, এখন পর্যন্ত এটা চলমান আছে। এবং আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু, বিশেষ করে রাজনৈতিক দল ছাড়া বাকিদের কাছে কিন্তু হাদির বিচারের ব্যাপারে কিন্তু আমরা সেরকম কোনো পদক্ষেপ বা তাদের প্রটেস্ট করা বা আগ্রহের জায়গাটা কিন্তু ঘাটতি আছে, এবং সেই কারণটাই কিন্তু আমাদেরকে জামাতের জোটে যাইতে বাধ্য করেছে। আমাদের কাছে মনে হয় যে আমাদের দেশে আধিপত্যবাদ কায়েম করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ আগে যেভাবে তাদের একটা খুঁটি ছিল, সেই জাস্ট এখন খুঁটিটা চেঞ্জ হয়ে নতুন একটা জায়গায় ট্রান্সফার হয়েছে। এবং এটা কিন্তু আমরা ইন্ডিয়ার বিভিন্ন যারা পিএম আছে তাদের ডিপ্লোম্যাটসির কথার মাধ্যমে কিন্তু সেটা আমরা অনেকটা প্রুফ পাচ্ছি এবং তাদের কর্মকাণ্ডে সেটা বোঝা যাচ্ছে। আপনার সময় আছে? 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ড। প্রথমত, রাজনৈতিক দলের থেকে সরকার কি দায়িত্ব পালন করেছে? আপনারা তো সরকারের খুব ঘনিষ্ঠ। সরকারের যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে অপরাধীদের, এই কারণে আপনারা আপনারা যখন ডক্টর ইউনূস পদত্যাগ করবে এই খবরটা আপনাদের কাছ থেকে আমরা জানি। ডক্টর ইউনূস যখন বিদেশে যাবে তখন আর কেউকে সাথে না নিলে আপনাদেরকে সাথে করে নিয়ে যায়। এইগুলো না, মাত্র 3টা দলকে নিয়ে গেছে, মাত্র 3টা দলকে, হ্যাঁ মাত্র 3টা দলকে। আপনারা তখন রেজিস্ট্রেশনও পান নাই। আপনাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনি হয়তো জানেন না যে অভ্যুত্থানের ফেসটাই কিন্তু একটা দেশের বৈধতা থাকে। অভ্যুত্থানের ফেস আপনারা অভ্যুত্থানটাকে হত্যা করতে চান, বা এটাকে শেষ করে দিতে চান। না, আপনারা এই যে লাশগুলোকে বিক্রি করছেন, না আমরা লাশ বিক্রি করছি না। আপনারা তো আরো লাশ চাচ্ছেন। না, আপনারা লাশ চাচ্ছেন ভাই, আপনারা লাশ বিক্রি করছেন, লাশ বিক্রি করে এমপি হতে চাইছেন। না আমরা এমপি হতে চাচ্ছি না, এমপি হতে চাইলে আমরা বিএনপির সাথে যেতাম। লাশ বিক্রি করে এমপি হতে চাইছেন, আপনারা লাশ বানাতে চাচ্ছেন আমাদেরকে। ইমোশনাল বিক্রি করছেন। দেখো একই সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 1 বছর, হ্যাঁ।